আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মুহিবুল্লাহ মুহিব। আজ আমরা স্পোকেন ক্লাসের দ্বিতীয় পার্ট করব। আগে আমরা স্পোকেন ক্লাসের একটা পার্ট করেছি, পার্ট এ। আজকে আমরা স্পোকেন ক্লাসের পার্ট বি করব। 1 নম্বর পার্ট আপনারা দেখতে পারেন। 1 নম্বর পার্টটা খুব মজার ছিল। 1 নম্বর পার্টটা যে দেখতে পারবেন, তাহলে 2 নম্বর পার্টও যে দেখবেন। এরকম ধাপে ধাপে আমি যে কয়েকটা গ্রামার স্পোকেন শেখাবো, আপনারা যদি এগুলো দেখতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি আপনারা ইংলিশে কথা শিখে যাবেন। আজকের পার্ট যেটা নিয়ে সেটা হচ্ছে আমরা নেই দিয়ে যত কথা বলে থাকি, অর্থাৎ নেই, ছিল না, থাকবে না, এমন কথা যত বলে থাকি, আজকে আমরা ইনশাআল্লাহ এই আজকের ক্লাসের মাধ্যমে আমরা নেই, ছিল না, থাকবে না এই কথা সব শিখে যাব। আগে আমরা শিখেছিলাম আছে দিয়ে কথা, আজকে আমরা নেই দিয়ে কথা শিখব। প্রথমে আমরা লিখি, যেমন দেয়ার ইজ নো, এর অর্থ হচ্ছে নেই। ইজ নো এর অর্থ হচ্ছে নেই। এটা হচ্ছে অনির্দিষ্ট। যদি অনির্দিষ্ট কোথাও কোনো কিছু না থেকে থাকে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো। এটা হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট এটা হচ্ছে মালিকানা। আগে আমরা নেই দিয়ে শিখি, এরপরে আমরা ছিল না দিয়ে শিখব। যেমন অনির্দিষ্ট কথা কি বোঝায় এখানে? ঘরে কোনো লোক নেই, ঘরে কোনো লোক নেই, লোক নেই। বাস, এই যে আমরা বললাম ঘরে কোনো লোক নেই, তখন আমরা কি বলতে পারি? এটা কিন্তু ঘরে কোনো লোক নেই, কাকে নেই? যদি আমি বলতাম রহিম ঘরে নেই, বা একজন ব্যক্তিকে দিয়ে বোঝাতাম যে আব্দুর রহিম ঘরে নেই অথবা আব্দুর রহমান ঘরে নেই, তখন আব্দুর রহিম নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হতো। কিন্তু আমি বলছি ঘরে কোনো লোক নেই, মানে কেউই নেই বোঝাচ্ছে, অর্থাৎ এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। তখন এখানে হতো এরকম যে অনির্দিষ্ট বোঝা দেয়ার ইজ নো। অনির্দিষ্ট বোঝালে দেয়ার ইজ নো, অর্থাৎ এখানে হবে দেয়ার ইজ নো পারসন, দেয়ার ইজ নো আ সিঙ্গেল পারসন, দেয়ার ইজ নো আ সিঙ্গেল, দেয়ার ইজ নো আ সিঙ্গেল পারসন ইন দ্য হাউস। ঘরে কোনো লোক নেই। ঠিক তেমনিভাবে আমি যদি বলি বাজারে কোনো লোক নেই, দেয়ার ইজ নো আ সিঙ্গেল পারসন ইন দ্য মার্কেট। অর্থাৎ এই বাক্যর দ্বারা আরও শত বাক্য তৈরি করা যায় যদি আমরা বুদ্ধি দিয়ে করি। এরপরে যদি আমরা বলি দেয়ার ইজ নো সিঙ্গেল পারসন ইন দ্য ভিলেজ, গ্রামে কোনো লোক নেই। হ্যাঁ, দেয়ার ইজ নো ম্যান ইন দ্য ভিলেজ, গ্রামে কোনো পুরুষ নেই। আবার যদি বলি স্কুলে কোনো শিক্ষার্থী নেই, দেয়ার ইজ নো আ সিঙ্গেল স্টুডেন্ট, দেয়ার ইজ নো আ সিঙ্গেল স্টুডেন্ট ইন দ্য স্কুল। বাংলাদেশে কোনো খ্রিস্টান নাই, দেয়ার ইজ নো আ সিঙ্গেল খ্রিস্টান ইন বাংলাদেশ। অর্থাৎ এই যে আমরা দেয়ার ইজ নো দিয়ে আরও শত শত বাক্য তৈরি করতে পারতেছি। এই জন্য আমরা দেয়ার ইজ নো, যদি কোথাও কিছু না থেকে থাকে, আমরা অনির্দিষ্ট করে বোঝালে দেয়ার ইজ নো ব্যবহার করব। আবার যদি বলি যে বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই, তখন আমরা লিখতে পারি এই যে নেই কথাটা বলছি, অর্থাৎ অনির্দিষ্ট, কেউ নেই বোঝাইছে এখানে, তাহলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, অর্থাৎ নেই যদি বলে থাকে প্রথমে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ওয়ান, কেউ বোঝাচ্ছে এখানে, কেউ মানে ওয়ান, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্ট, অর্থাৎ দেয়ার ইজ নো ওয়ান, কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান এর অর্থ হচ্ছে কি? কেউ নেই। কোথায়? বাড়িতে, তখন অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম, বাড়িতে কেউ নেই। অর্থাৎ যদি আমরা বাড়িতে ব্যবহার করি, পুরা বাড়িটাকে বোঝাচ্ছে, এখানে ঘর বাড়ি জায়গা জমি যা আছে সমস্ত কিছুকে একটা বাড়ি বোঝাচ্ছে, তখন আমরা অ্যাট হোম ব্যবহার করব এখানে অ্যাট। আর যদি বলি ঘরে বোঝাই, তখন ইন দ্য হাউস। যদি ঘরে বোঝাই তাহলে আমরা ইন দ্য হাউস ব্যবহার করব। তাহলে আমি যদি বলি ঘরে কোনো লোক নেই, তাহলে আমরা ইংলিশে কী লিখব? দেয়ার ইজ নো আ সিঙ্গেল পারসন ইন দ্য হাউস। যদি বলি বাড়িতে কেউ নেই, তখন দেয়ার ইজ নো ওয়ান, এর অর্থ হচ্ছে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান এর অর্থ হচ্ছে কেউ নেই। কোথায় কেউ নেই? অ্যাট হোম, বাড়িতে। তাহলে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম, দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম, বাড়িতে কেউ নেই। স্কুলে কেউ নেই, দেয়ার ইজ নো ওয়ান
ইন দ্য স্কুল, বাজারে কেউ নেই, দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য মার্কেট, গ্রামে কেউ নেই, দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ভিলেজ। এরকম দেয়ার ইজ অফিসে কেউ নেই, দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য অফিস, দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য বাথরুম, বাথরুমে কেউ নেই, তাহলে দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য বাথরুম। এরকমভাবে রান্নাঘরে কেউ নেই, দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য কিচেন রুম। এটা দিয়েও আরও 100টার বেশি বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমরা এটা দিয়ে অনেকগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলেই কিন্তু মানুষকে ইংলিশে আরও ফ্লুয়েন্সি বাড়ে, এই জন্য আমরা প্র্যাকটিস করা শিখব। তাহলে অনির্দিষ্ট দিয়ে শিখলাম, এরপর আমরা নির্দিষ্ট দিয়ে শিখব। আমরা এখানে কোনো যদি আমরা নির্দিষ্ট করে দিয়ে শিখতে চাই তাহলে আমরা এখানে নাম প্লাস এটা বসাবো। যেমন আমি বলেছিলাম ঘরে কেউ নেই, এখন যদি বলি রহিম ঘরে নাই, তাহলে লিখব রহিম ঘরে নেই। আগে কিন্তু বলছিলাম ঘরে কেউ নেই, এখন বলছি রহিম ঘরে নেই, তাহলে রহিম একটা নির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে, তাই রহিমটা আগে লিখব রহিম, এরপরে ইজ নট বসাবো, ইজ নো, রহিম ইজ নো, রহিম ইজ নো, অথবা এখানে নট দিলেও হবে। রহিম ইজ নট কোথায় নেই, ঘরে, ইন দ্য হাউস, ইন দ্য হাউস। তাহলে রহিম ইজ নট ইন দ্য হাউস, রহিম ঘরে নেই। দ্য হেড টিচার ইজ নট ইন দ্য হাউস, প্রধানমন্ত্রী দেশে নেই, তাহলে দ্য প্রাইম মিনিস্টার ইজ নট ইন দ্য কান্ট্রি। এরপরে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ঢাকায় নেই, তাহলে দ্য প্রেসিডেন্ট ইজ নট ইন ঢাকা, দ্য প্রেসিডেন্ট ইজ নট ইন ঢাকা, রাষ্ট্রপতি ঢাকায় নেই। অর্থাৎ এরকমভাবে যদি আমরা নির্দিষ্ট করে কাউকে বোঝাই, কে নেই বোঝাতে হবে আমাদের, তাহলে সেই নামটা আগে বসবে, তাহলে এরপর ইজ নট বসবে। যেমন হি ইজ নট হিয়ার, সে এখানে নেই, সে এখানে নেই, সে এখানে নেই। তাহলে হি ইজ নট হিয়ার, হি ইজ নট হিয়ার, সে এখানে নেই, হি ইজ নট হিয়ার অর্থাৎ সে এখানে নেই। তুমি এখানে নেই, ইউ আর নট হিয়ার, তুমি এখানে নেই, আমি এখানে নেই, আই এম নট হিয়ার। অর্থাৎ এই যদি নেই দিয়ে কত বাক্য আছে, যদি নির্দিষ্ট করে বোঝাই কে নেই তাহলে সেই নামটা আগে বসবে, এরপরে ইজ নট। আর যদি অনির্দিষ্টকে বোঝায় তখন দেয়ার বসবে, এরপরে ইজ নো। অর্থাৎ দেয়ার ইজ নো অর্থ নেই, নাম প্লাস ইজ নো অর্থ নেই। এরপর আমরা হ্যাভ নট বা হ্যাভ নো দিয়ে শেখাবো, এটা হচ্ছে মালিকানা বোঝালে। তাহলে নির্দিষ্ট অনির্দিষ্ট অনির্দিষ্ট বুঝলাম, এরপরে মালিকানা যদি বোঝে, যেমন মালিকানা বোঝালে আমার টাকা নেই, আমার টাকা নেই, তাহলে হবে এই নামটা হবে আগে, এরপরে প্লাস। এগুলো যদি আপনারা লিখে নেন, টাকা নেই, তাহলে এখানে মালিকানা বোঝাচ্ছে, টাকার মালিক আমি নই, তাহলে হবে কি নামটা হবে, সাবজেক্টটা হবে, এরপরে হ্যাভ নো। তাহলে আই হ্যাভ নো মানি, আমার টাকা নাই, আই হ্যাভ নো মানি, আমার টাকা নেই, আমার গাড়ি নেই। তাহলে এসে করিমের বাড়ি নেই, করিমের বাড়ি নেই, তাহলে কি হবে করিম has no house, Karim has no house, Karim has no car, Karim has no pen, Karim has no ইত্যাদি আমরা নাম বসালে মনে হয়ে যাবে। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, নেই, দেয়ার ইজ নো অর্থ হচ্ছে নেই, অনির্দিষ্ট। এরপর নাম প্লাস ইজ নো বা ইজ নট, এটা হচ্ছে কোনো নাম বসায় ডিরেক্ট সেটা বসায় দিতে হবে। যেমন টেবিলের উপর ল্যাপটপ নেই, তাহলে কি বলতে হবে, দ্য ল্যাপটপ ইজ নট অন দ্য টেবিল। অর্থাৎ এই যে আমাদের নেই দিয়ে কথা হয়ে গেল। এরপর আমরা যাব হচ্ছে ছিল না দিয়ে, ছিল না, ছিল না দিয়ে বাক্য শিখলে আমাদের কি হবে, ছিল না। যেমন দেয়ার ওয়াজ নট,
দেয়ার ওয়াজ নট অথবা নো, ছিল না। এরপরে আবার নাম প্লাস ওয়াজ নট, এরপরে নাম প্লাস হ্যাড, হ্যাড নো, অর্থাৎ এটা হচ্ছে ছিল না, এটা হচ্ছে অনির্দিষ্ট ছিল না, এটা হচ্ছে নির্দিষ্ট ছিল না, এটা হচ্ছে মালিকানা ছিল না। যেমন ঘরে কেউ ছিল না, লিখতে হবে দেয়ার ওয়াজ নো ওয়ান, এখানে নট অথবা নো দিলেও হবে। There was no one in the house. In the house. There was no one in the house. ঘরে কেউ ছিল না, অর্থাৎ এখানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে কেউ ছিল না। এবার নির্দিষ্ট করে বোঝালে সেই ঘরে ছিল না, তাহলে হবে he, এরপরে was not, he was no, বা he was not in the house, সে ঘরে ছিল না। এরকম ভাবে আরো হাজার বাক্য তৈরি করা যাবে। এরপরে তার গাড়ি ছিল না, হি হ্যাড নো কার, তার গাড়ি ছিল না। হি হ্যাড নো বিল্ডিং, হি হ্যাড নো হাউস, হি হ্যাড নো মোবাইল, অর্থাৎ তার ছিল না, এখানে মালিকানা বোঝাচ্ছে, সে মোবাইলটার মালিক ছিল না বোঝাচ্ছে। হি হ্যাজ নো কার, হি হ্যাড নো কার, সে গাড়ির মালিকানা বোঝাচ্ছে, এখানে সে মালিকানা ছিল না বোঝাবে। তাহলে আমরা আগে শিখলাম হচ্ছে নেই, এখন শিখলাম ছিল না। শুধুমাত্র একটাই পার্থক্য, যখন নেই বলবে তখন দেয়ার ইজ নো, আর যখন ছিল না বলবে তখন দেয়ার ওয়াজ নো, এটাই পার্থক্য। এখানে নাম দিয়ে ওয়াজ নট, নাম দিয়ে হ্যাড নো, অর্থাৎ আমরা ছিল না দিয়ে বাক্য শিখলাম। এবার যদি আমরা থাকবে না দিয়ে বাক্য বলি, যেমন থাকবে না, দেয়ার will be not, there will be no, এটা হচ্ছে অনির্দিষ্ট করে বোঝালে there will be no, যদি অনির্দিষ্ট কোথাও কিছু না থেকে থাকে তখন there will be no বসে। আর নির্দিষ্ট করে বোঝালে তার নাম, এরপরে will not be, যদি নির্দিষ্ট করে বোঝায়, অনির্দিষ্ট করে বোঝালে দেয়ার উইল বি নো অথবা দেয়ার উইল বি নট, আর নির্দিষ্ট করে বোঝালে নাম, এরপর উইল নট বি। আর যদি মালিকানা বোঝায়, উইল নট হ্যাভ। যেমন আমি এটা 3টা বাক্য লিখি, যেহেতু অনেক বড় হয়ে গেছে ক্লাস, আমি 3টা বাক্য লিখি, আপনারা 3টা বাক্য দিয়ে 300 বাক্য লিখতে পারবেন। যেমন এখানে ঘর থাকবে না, তাহলে এখানে অনির্দিষ্ট বোঝাচ্ছে, এখানে ঘর থাকবে না, তাহলে দেয়ার উইল বি নো হাউস হিয়ার, দেয়ার উইল বি নো হাউস হিয়ার, এখানে ঘর থাকবে না। কিন্তু দেয়ার দ্বারা কিন্তু এখানে বোঝাচ্ছে না, এখানে হেয়ার দ্বারা এখানে বোঝাচ্ছে। এরপরে নাম প্লাস উইল নট বি, যেমন মিলু বাড়ি থাকবে না, তাহলে কি হবে মিলু উইল নট বি ইন দ্য হাউস, ইন দ্য হাউস, মিলু উইল নট বি ইন দ্য হাউস, আমরা চিরকাল পৃথিবীতে থাকবো না। উই উইল নট বি ইন দ্য ওয়ার্ল্ড, উই উইল নট বি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীতে চিরকাল থাকবো না। অর্থাৎ ইংরেজির কত বাক্য তৈরি হবে দিয়ে, সে ঢাকায় থাকবে না, হি উইল নট বি ইন ঢাকা। এরপরে সে স্কুলে থাকবে না, শিক্ষক স্কুলে থাকবে না, দ্য টিচার উইল নট বি ইন দ্য স্কুল। এরকমভাবে আরও অনেক হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। এরপরে শেষেরটা দিয়ে একটা উদাহরণ লিখ,
তার বাড়ি থাকবে না, তাহলে আমরা বাংলা না লিখে শুধু ইংলিশটা লিখি। হি নাম লিখলাম বা সাবজেক্ট লিখলাম, উইল নট হ্যাভ, হি উইল নট হ্যাভ আ কার, তার একটি গাড়ি থাকবে না। হি উইল নট হ্যাভ হাউস, হি উইল নট হ্যাভ নাইস ওয়াইফ, হি উইল নট হ্যাভ দিয়ে আরও অনেক বাক্য তৈরি করা যাবে। অর্থাৎ এই যে আমরা তাহলে 3টা বাক্য শিখলাম, 3টা শব্দ দিয়ে বাক্য শিখলাম, নেই, ছিল না, থাকবে না। যদি আমরা এই 3টা দিয়ে 3000 বাক্য লিখতে পারবো, তবে প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে বললাম এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ইনশাআল্লাহ আপনারা ইংরেজিতে উন্নত হতে পারবেন। ক্রমে ক্রমে দেখতে থাকেন, আপনারা ইংলিশে ধীরে ধীরে উন্নতি লাভ করতে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেবেন, পরবর্তী ভিডিও যাতে আপনারা সহজে পেতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।